ডক্টর মির্জা গালিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনার কাছে যে প্রশ্নটা, আমরা যে আলোচনাটা করছিলাম যে আজকে সারাদিনই বাংলাদেশে একটি সংবাদ বেশ আলোচনা এসেছে যে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের যেই সংবাদটি, সেটি বলা হচ্ছে যে তারেক রহমান 28 তারিখে তিনি উমরায় যাবেন। 28 নভেম্বর তিনি উমরায় গেলে এরপরে তিনি দেশে ফেরার কথা রয়েছে। যদিও আমরা রতন ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম তিনি আবারও যুক্তরাজ্যে ফিরবেন, সেখান থেকে দেশে আসবেন। সব মিলিয়ে এই যে তারেক রহমানের দেশে আসার যে চূড়ান্ত সময়সূচিটা আসলে কাছাকাছি চলে আসলো, এই যে তার প্রত্যাবর্তনের যে বার্তাটি রয়েছে, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশের রাজনীতির জন্য? এটা ওনার দেশ, উনি এই দেশের মানুষ। আমাদের এখানে যে বড় দুইটা রাজনৈতিক দল ছিল, তার মধ্যে একটা রাজনৈতিক দলের উনি ভারপ্রাপ্ত প্রধান, আর একটা রাজনৈতিক দল তো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, আমাদের রাজনীতিতে ইররেলেভেন্ট হয়ে গেছে। তো সেই দিক দিয়ে বাংলাদেশে আমরা যদি এখন পলিটিক্যাল ইনস্টিটিউশন চিন্তা করি এবং তার লিডারশিপ হিসেবে চিন্তা করি, তাহলে উনি উনি সেন্টার পয়েন্ট, উনি খুবই ভাইটাল একটা জায়গাতে আছেন, এবং ওনার চিন্তা, ওনার নেতৃত্ব, ওনার কন্ট্রিবিউশন, এটা আগামী দিনে আমাদের রাজনীতি এবং দেশকে খুব হিউজলি ইম্প্যাক্ট করবে। তো সেই জায়গা থেকে উনি যত তাড়াতাড়ি দেশে আসবেন এবং সামনে থেকে নেতৃত্ব দিবেন, এইটা দেশের জন্য ভালো এবং ওনার দলের জন্য ভালো। আমি আদিবের এই বক্তব্যের সাথে খুবই একমত যে এই এই যে 15-16 বছরে আমরা যেই ফ্যাসিজমের মধ্য দিয়ে গেছি, এই ফ্যাসিজম এই দেশের সাধারণ মানুষদেরকে যেভাবে ইম্প্যাক্ট করছে, তারেক রহমানও কিন্তু এই ফ্যাসিজমের শিকার, তাই না? উনি 1/11-এর পরে দেশে থাকতে পারেন নাই, চলে গেছেন, দেশে ফিরতে পারেন নাই। রতন ভাই যেটা বললেন যে ওনার বক্তব্য সাধারণ মানুষের কাছে যায় নাই, কোর্টের রায়ের মধ্য দিয়ে সেটাকে আটকায় দেওয়া হয়েছে। তো এই অত্যাচার এবং নির্যাতন এবং অপারেশনের মধ্য দিয়ে এই দেশের কোটি কোটি মানুষ যেভাবে গেছে, সেই অত্যাচার এবং নির্যাতনের মধ্য দিয়ে উনি পার্সোনালি ভিকটিম হয়েছেন। তো সেই জায়গা থেকে ওনার প্রত্যাবর্তনটা কিন্তু আমাদের ফ্যাসিবাদের পতনের যে উদযাপন, তার একটা পার্ট। তো উনি যত তাড়াতাড়ি প্রত্যাবর্তন করবেন তত ভালো। তবে আমি এখানে কয়েকটা বিষয় একটু পয়েন্ট আউট করব দর্শকদের জন্য। সেটা হলো যে ওনার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সামনের দিকে চ্যালেঞ্জ কি? একটা চ্যালেঞ্জ হলো যে উনি লম্বা সময় রাজনীতিতে এফেক্টিভলি অনুপস্থিত। আর কি, এফেক্টিভলি বলা ঠিক হবে না, একেবারে আমি এক্সপ্লিসিটলি অনুপস্থিত যদি বলি। ইমপ্লিসিটলি তো অলওয়েজ ছিলেন, উনি লন্ডনে বসে দল পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, প্ল্যানিং করছেন, কিন্তু মাঠে ময়দানে দাঁড়ায় যে রাজনীতি করার, সামনে থেকে যে নেতৃত্ব দেওয়া, সেখানে উনি অনুপস্থিত ছিলেন, এবং এটা একটা লম্বা সময়, তাই না? মোর দ্যান এ ডেকেড। তো সেইখান থেকে ফেরত এসে ওনার আবার নিজের রাজনীতিটা তৈরি করতে হবে, শুরু করতে হবে। মানুষ খুব অধীর আগ্রহে ওনার দিকে তাকায় থাকবে, এবং দুইটা সময়ের মধ্যে একটা বড় পার্থক্য আছে। উনি যখন গেছেন তখন যে এই টাইম, আর উনি যখন ফিরবেন তখন যে টাইম, এই দুইটার মধ্যে একটা জেনারেশনাল পার্থক্য আছে, সোশ্যাল মিডিয়ার একটা পার্থক্য আছে। উনি যখন ফিরবেন তখন উনি এমন এক জনগোষ্ঠীর সাথে ফিরবেন যাদের সবার হাতে একটা করে ফোন আছে এবং সবার হাতে একটা করে আপনার ক্যামেরা আছে। সো এভরিবডি উইল বি লুকিং অ্যাট হিম। তো এইটা একটা, এই নতুন জেনারেশন, নতুন সময়টাকে উনি কীভাবে ডিল করবেন, দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো ওনার পার্টি। আমরা যদি বিএনপিকে দেখি, তাহলে বিএনপি প্রচণ্ড অগোছালো অবস্থায় আছে। রতন ভাই হয়তো আমার সাথে অ্যাগ্রি করবেন না, কিন্তু আমি যদি আমার জায়গা থেকে দেখার চেষ্টা করি, এবং আমি বিশ্বাস করি আরও অনেকেই তার জায়গা থেকে এটা ফিল করেন, যে এই ফ্যাসিস্ট সময়ে তো বিএনপি স্বাভাবিকভাবে তার সাংগঠনিক কার্যক্রম করতে পারে নাই, তার দলের কাউন্সিল করতে পারে নাই, তার লিডারশিপকে উঠায় আনতে পারে নাই, অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে যাইতে হয়েছে। আবার 5ই আগস্টের পরে হঠাৎ করে যখন আওয়ামী লীগ নাই, এই শূন্যতায় বহু বহু নতুন মানুষ এখন বিএনপি করা শুরু করছে। তাদের মধ্যে ভালো মানুষ যেরকম আছে, আবার খারাপ মানুষ আছে, চোর, বাটপার, বদমাইশ, গুন্ডা, সন্ত্রাসী তারাও আছে, চাঁদাবাজ তারাও আছে। তো এই যে নতুন একটা সিচুয়েশনের মুখে দাঁড়াইয়া একটা দুর্বল দল, এই দলকে উনি কিভাবে রিঅর্গানাইজ করেন, আমি মনে করি এটার উপর বাংলাদেশের ভবিষ্যৎ অনেকখানি নির্ধারণ হবে। তো বিএনপিকে অ্যাজ এ পার্টি গালিব ভাই, ফেব্রুয়ারিতে যদি ভোট হয়, উনি যদি ডিসেম্বরে ফিরেন, এই সময়ের মধ্যে কি আসলে এই রিঅর্গানাইজেশনটা কি সম্ভব আসলে এই অল্প সময়ের মধ্যে? এটা চ্যালেঞ্জ হয়ে যাবে না? ভেরি গুড পয়েন্ট, যে উনি যত দেরি করে ফিরবেন তত ওনার দল রিকনস্ট্রাকশনের কোশ্চেনকে অ্যাড্রেস করাটা কঠিন হবে। এবং উনি দেরি দেরি করে ফেরাটা, এই কারণে আমি নেগেটিভলি দেখার চেষ্টা করতেছি। তার কারণ হলো, তাইলে একটা অপ্রস্তুত দল নিয়ে ওনার নির্বাচনে যাইতে হবে। সো দ্যাটস মাই সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট হলো যে জুলাইয়ের এই যে সনদ, ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনা, যেখানে আমরা সংস্কার নিয়ে আলোচনা করেছি, সেই আলোচনায় বারবার এটা উঠে আসছে যে অনেকগুলো আপনার পরিবর্তনের প্রপোজালে বিএনপি হচ্ছে নোট অফ ডিসেন্ট দিতেছে, তারা এটার সাথে একমত হইতেছে না।
আপনাদের ভালো জানার কথা যারা আপনারা এটা কাভার করছেন, যে ধরেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, এটা তো প্রথমে বিএনপি রাজি হয় নাই, তারপর আবার ফেরত এসে রাজি হয়েছে। উচ্চকক্ষে পিআরের ব্যাপারে এখনো বিএনপি রাজি হয় নাই। রাষ্ট্রপতি আপনার প্রধানমন্ত্রীর পরামর্শবাদে কিছু নিয়োগ দিতে পারবেন, সেখানে এখনো ওনারা রাজি হন নাই। তো অনেকগুলো জায়গায় ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। তো এই যে জুলাই সনদ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বিএনপি অ্যাজ এ পার্টি খুব ভালোভাবে অ্যাড্রেস করতে পারতেছে না। আমি দেখতে খুব ইন্টারেস্টেড যে তারেক রহমান ফেরার পরে এটা কি পরিবর্তন হয় নাকি বিএনপি একই জায়গায় থাকে। তো এই 3টা জায়গায় আমি ক্রিটিক্যাল মূল্যায়ন করব যে উনি অনেক দিন পরে রাজনীতিতে আসতেছেন। তো নতুন করে ওনার নিজেকে রিব্র্যান্ডিংয়ের প্রশ্ন আছে, ওনার পার্টিকে রিঅর্গানাইজেশনের প্রশ্ন আছে, এবং জুলাইয়ের যে জেনারেশন, এই জেনারেশনের সাথে ওনার পার্টির একটা এফেক্টিভ রিলেশনশিপ তৈরির প্রশ্ন আছে। তো এই 3টা জায়গায় ওনার ক্রিটিক্যাল পারফরমেন্স আমি মনে করি যে আমাদের সামনে এভালুয়েট করতে হবে। বাট অফকোর্স উই ওয়েলকাম হিম ব্যাক, এবং ওনার দেশে আসা উচিত। যেই ফ্যাসিবাদের মধ্য দিয়ে এই দেশ এবং জাতি গেছে, উনি ব্যক্তিগতভাবে তার ভিকটিম, ওনার মা ভিকটিম, ওনার দল ভিকটিম। কাজে ওনার প্রত্যাবর্তন ফ্যাসিবাদের বিপক্ষে বাংলাদেশের একটা বিজয় হিসাবে দেখা হবে বলে আমি মনে করি।